গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। দেখো, আমি সবাইকে একটা প্রশ্ন করব, যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেই আজ থেকে হবে আমার মন্ত্রী। হাইছে রে, এবার মনে হচ্ছে আমার মন্ত্রিত্ব গেল। মহারাজ পিঙ্গলক এবার আপনাদের প্রশ্ন করবেন। তোমরা প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ। একেবারে খালি পেটে তোমরা প্রত্যেকে কতটুকু খাবার খেতে পারবে? 4 গাছা ঘাস, 30টা কলা গাছ, 11 খানা ব্যাঙ, 7টা ফড়িং, আর তুমি? 13টা কলা মহারাজ। আর ওই যে ওখানে তুমি তুমি কটা ইঁদুর খেতে পারবে হে শিয়াল ভাইয়া? একটাই মহারাজ। কেন হে, তুমি কি পেট রোগা নাকি? না মহারাজ, কিন্তু একদম খালি পেটে তো একটাই জিনিস খাওয়া যায়, তারপর তো পেট আর একদম খালি থাকে না মহারাজ। বাহ 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 বাহ, এই তো আমি চাই, এই সেই প্রাণী যে আমার প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে। বাহবা দিচ্ছি তোমার বুদ্ধিকে। ঠিকই বলেছো তুমি, একবার খাওয়ার পর আমরা কেউ আর একেবারে খালি পেটে থাকি না। সত্যি সত্যিই তুমি বুদ্ধিমান হে শিয়াল ভাইয়া, আর তুমি আমার মন্ত্রী হবার যোগ্য। বলো বলো সবাই, আমার নতুন মন্ত্রী দমনকের জয়। নতুন মন্ত্রী দমনকের জয়। নতুন মন্ত্রী দমনকের জয় জয়, নতুন মন্ত্রী দমনকের জয়। কি ভাই দমনক, ঘুম ভাঙলো? করটক ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি মহারাজ পিঙ্গলক আমার বুদ্ধি দেখে আমায় মন্ত্রী বানিয়ে দিয়েছেন, আর তোকে উপদেষ্টা মণ্ডলীর প্রধান। বাবা বেঁচে থাকলে আর মহারাজ সেবার ওই বাবাকে ওরকম ভাবে ভুল না বুঝলে সত্যি তাই হতো রে ভাই। কিন্তু এখন আর সে স্বপ্ন দেখে কি লাভ? স্বপ্ন তো আর কোনোদিন সত্যি হয় না। কিন্তু বাঁদর মন্ত্রীমশাই তো একদম নির্বোধ, উনি তো সব ব্যাপারে কেবল আমাদের থেকে বুদ্ধি নিয়েই ওনার মন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, কি বা আমাদের করার আছে দমনক? হ্যাঁ, কিন্তু তাই বলে তো এই অবিচার মেনে নেওয়া যায় না করটক। মন্ত্রিত্ব আমাদের রক্তে, বুদ্ধি আমাদের ক্ষুরোধার, ও আমরা মুখ বুজে এসব কি করে মেনে নিতে পারি? এখন এই আমাদের ভাগ্যের জোরে যদি মহারাজ পিঙ্গলক কোনোদিন এমন কোনো সমস্যার সামনে পড়েন, মানে যার সমাধান ওই মন্ত্রীমশাই দিতে পারলেন না, কেবল তখনই বুদ্ধি খাটিয়ে সেই সমস্যার সমাধান বাতলে দিয়ে তুই মন্ত্রী হতে পারিস দমনক। কিন্তু তেমন সময় কবে আসবে, কবে আমাদের ভাগ্য খুলবে, বা আদৌ কোনোদিন আমাদের সৌভাগ্য আসবে কিনা তা তো কেউ জানে না রে ভাই। করটক ভাই, বাবার সেই কথাটা তোর মনে নেই? কোন কথাটা? বুদ্ধি দিয়ে অনেক সময় নিজের ভাগ্যকেও বদলে দেওয়া যায়। যখনই কোনো সমস্যায় পড়বে, মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে সেই সমস্যার সমাধান করবে। মনে আছে তোর? এসব কথা কি কখনো ভোলা যায়? তাহলে এবার থেকে আমরাও সেই চেষ্টা করব। কিছুতেই সারা জীবনটা ভাগ্যের কথা শুনে শুনে কাটিয়ে দেব না। আমি নিশ্চিত একদিন না একদিন সুযোগ আসবেই। ঠিকই বলেছিস ভাই দমনক। ঠিক আছে, আমরা চেষ্টা করব আর অপেক্ষা করব সেই সুবর্ণ সুযোগ আসার জন্য। বড্ড মশা কামড়াচ্ছে, সে কখন থেকে বসে আছি, একটাও ধেড়ে ইঁদুর দেখতে পেলাম না। এবারের মতো শিকার করার আশা ছেড়েই দিলাম। মনে হয় ওই শিয়ালগুলো ভুলভাল খবর দিয়েছে। কি যে করি ভাবছি ঘরেই ফিরে যাই। হয়তো করটক কিছু খাবার দাবার জোগাড় করতে পেরেছে। আরে ওই তো মনে হচ্ছে শিকার এসে গেছে। আর একটু কাছে গিয়ে যাই। হ্যাঁ, ওরে বাবারে, এ আবার কি রে? এ তো দৈত্য। হায় হায় হায়, শিকার করতে এসে শেষে অকালে দৈত্যর হাতে মরলাম।
আমার ক্ষমা ক্ষমা করে দিন দৈত্যি মশাই। ও পায়ে পড়ি আপনার। আরে আমি দৈত্য টৈত্য কিছু নই, কিন্তু তুমি কে? আমি আমি মানে ভুল করে এসে পড়েছি আপনার রাজ্যে। দয়া করে ছেড়ে দিন আমায়। না না, আমি ভুল করে তোমাদের রাজ্যে এসে পড়েছি। দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। তার মানে আপনি দৈত্য নন? আরে খামোখা আমি দৈত্য হতে যাব কোন দুঃখে? আমি অতি সাধারণ এক বলদ। বলদ? এত বড় বলদ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবার কাছে শুনেছিলাম দৈত্যরা নানা রকম রূপ নিতে পারে। এ হয়তো তাই কোনো ছদ্মবেশী দানব। আমি বরং এই ফাঁকে কেটে পড়ি। শোনো শেয়াল ভাই, দয়া করে আমায় ছেড়ে যেও না। আমি খুব একা, মানে সবাই আমায় দেখে পালিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই। মনের দুটো কথা কাউকে না বলতে পারলে আর আমার ভালো লাগছে না। না, বলদ বলেই তো মনে হচ্ছে। বলদের মতো বুদ্ধি না হলে তো কেউ একটা খ্যাকশিয়ালকে ডাকাডাকি করবে না। কাছে গিয়ে দেখি যা থাকে কপালে। তুমি সত্যি একজন বলদ? হ্যাঁ, আমার নাম সঞ্জীবক। তা তোমার নাম কি? আমার নাম দমনক। দমনক? তুমি আমার বন্ধু হবে? আমার কোনো বন্ধু নেই, আমার খুব দুঃখ। না, সে না হয় হতেই পারি সঞ্জীবক, কিন্তু তার আগে বলো, বলদ হয়েও এত বড় চেহারাখানা বানালে কি করে? আর এই জঙ্গলেই বা তুমি কি করছো? সে অনেক কথা দমনক, বড়ই দুঃখের কাহিনী সেসব। এখানে কোনো হিংস্র জন্তু তোমার ক্ষতি করতে চাইনি? হ্যাঁ, কিন্তু যে দু চারটে নেকড়ে বা চিতাবাঘ এসেছিল, আমার এই মাঝখাই গলার আওয়াজ শুনে ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, সত্যি তাই সঞ্জীবক। যেমন তোমার চেহারা তেমনি তোমার গলার আওয়াজ। কিন্তু তুমি আর ভয় পেও না দমনক, তুমি আমার বন্ধু হবে তো? হ্যাঁ, অবশ্যই হব। আজ থেকে আমি আর তুমি প্রাণের বন্ধু হলাম সঞ্জীবক। অনেক দিন বাদে আমার রাজ্যে, আমার জঙ্গলে আমি হাঁটছি। বেশ বেশ, এবার বলতো কোন দিকে গেলে ভালো শিকার পাওয়া যায়? আমার মনে হয় জলার দিকে শিকার করতে যাওয়াটাই আপনার পক্ষে ভালো হবে মহারাজ পিঙ্গলক। জলার দিকে? আরে সেখানে তো শুনেছি ধাড়ি ইঁদুর ছাড়া আর কিছুই নেই। আমি মহারাজ পিঙ্গলক হয়ে, সর্বশক্তিমান সিংহ হয়ে ইঁদুর শিকার করব? এই তোর মাথার বুদ্ধি কি লোপ পেয়েছে বেটা বাঁদর? খাইছি মহারাজ, আমি সব ভেবেই বলেছি। ওই ইঁদুরগুলো খেয়ে দে এখন প্রায় হরিণের মতন বড় হয়ে উঠেছে। ওরাই আপনার উপযুক্ত শিকার হবে, তাই বললাম মহারাজ। ইঁদুর খেয়ে দে হরিণ হয়ে গেছে? নিশ্চিত ভাবে জানিস? জানি মহারাজ, জানি। ওদের মধ্যে আমার একজন ওই বন্ধু আছে। আমি তার পিঠে চেপে কালকে ওখান থেকে ঘুরে এসেছিলাম মহারাজ, নিজের চোখে সব দেখেছি। আচ্ছা, তাই নাকি? তোর তো বুদ্ধির সাথে সাথে বেশ সাহসও আছে দেখছি। একেবারে নিজে গিয়ে দেখে এসেছিস? হ্যাঁ মহারাজ, আপনার সুবিধের জন্য সব ভয়ই আমার কাছে তুচ্ছ। আপনার সেবা করার জন্য তো ভগবান আমাকে অনেক বুদ্ধি আর সাহস দিয়েছেন। ভাই দমনক, এই মন্ত্রী মশাইকে একবার চমকে দিয়ে রাজা মশাইকে দেখিয়ে দেব যে মন্ত্রী বেটার আসলে কোনো সাহসই নেই। না, এখনো তার সময় আসেনি ভাই করটক। সময় আসলেই দুধ আর জল আপনি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের খুব লুকিয়ে লুকিয়ে রাজা মশাইকে অনুসরণ করতে হবে। আরে ঠিক সময়ে ঠিক কাজটা করে ফেলতে হবে। চলো। বাহ 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 বাহ, আমার জঙ্গল তো বেশ পশু পাখিতে ভরে উঠেছে দেখছি।
বলো মন্ত্রী, আমার অনুচরেরা যতক্ষণ এখানে আমাদের থাকার জায়গা তৈরি করছে ততক্ষণ আমি আর তুমি মিলে ছোটখাটো কিছু একটা শিকার করে আনি। চলো মানে ইয়ে মহারাজ, বলছিলাম কি, চলো আমার সঙ্গে। আইসে যথা আজ্ঞা মহারাজ পিঙ্গলক। ভাই আমার তো বেশ খিদে খিদে পাচ্ছে রে। চিন্তা করিস না ভাই দমনক, ছোটখাটো দু একটা ইঁদুর নিশ্চয়ই এখানে ওখানে পেয়ে যাব। তাহলে চল, এই সুযোগে আমরাও ছোটখাটো কিছু খেয়ে উদর পূর্তি করি। চল চল। বাহ বাহ বাহ, কি সুন্দর জলাশয়! আহ, কি শান্তি আমার রাজ্যে। আর কি মনোরম হাওয়াও দিচ্ছে মহারাজ। দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। যাই যাই, আমি একটু জল খেয়ে আসি। চলুন মহারাজ, আমিও আপনার সাথে যাই। খাইছে রে। আরে এটা আবার কিসের ডাক রে মন্ত্রী? অতিরিক্ত সুবিধার বলে মনে হচ্ছে না। এই দত্তি দানব আছে নাকি এই জঙ্গলে? বুঝতে পারছি না মহারাজ। আপনি আপনি ভয় পাবেন না মহারাজ। আমি 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 ভয়? এই এই ভয়ে কাঁপছিস তো তুই? তখন তো খুব বীরত্বের গল্প শোনাচ্ছিলি, বলছিলি যে এই জঙ্গলের সবকিছু নাকি তুই চিনিস। বল ওটা কিসের ডাক ছিল? মনে হয় হাওয়া, হাওয়া মহারাজ। হাওয়া? হাওয়ার ওরকম আওয়াজ? এই তুই নিশ্চিত যে ওটা হাওয়া? আমি নিশ্চিত মহারাজ। আপনার রাজ্যে আর কিসেরই বা এমন আওয়াজ হবে এই সর্বশক্তিমান পিঙ্গলক? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আমি আবার কি না কি ভাবছিলাম। হ্যাঁ, চল 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 চল, জল খাওয়া যা। চলুন চলুন মহারাজ। করটক, কে 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 কে? আমি দমনক। কি হয়েছে ভাই করটক? তুমি অমন করে চোখ চেপে ধরে বসে আছো কেন? ও, শুনিসনি ওই ভয়ঙ্কর গর্জন? এক ভয়ঙ্কর দৈত্য এসেছে এখানে। আমি তাই নিজের চোখ চেপে ধরেছিলাম। আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না। তার মানে কেউই আমাকে আর দেখতে পাচ্ছিল না। দেখতে পেলে যদি আমাকেই ধরে নিয়ে যায় ওই দৈত্য। মিথ্যে মিথ্যে ভয় পেও না করটক। ওই আওয়াজ শুনে ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু ওই আওয়াজের ফলে এক দারুণ ব্যাপার ঘটেছে। ভয় পাবো না? আচ্ছা, তুই যখন বলছিস তাহলে নয় পেলাম না, কিন্তু কি দারুণ ব্যাপার ঘটলো ভাই দমনক? তোমাকে এখানে রেখে আমি রাজামশাইয়ের পিছনে পিছনে যাচ্ছিলুম। আমি এক্ষুনি রাজামশাইয়ের আস্তানার কাছ থেকেই আসছি। দেখলাম আমাদের বাঁদর মন্ত্রী মশাই ওই আওয়াজ শুনে ভয় পেয়ে পালিয়েছে, আর আমাদের রাজা পিঙ্গলকও ভয়ের চোটে একেবারে গুটিয়ে গেছেন। কিন্তু আমাদের রাজা তো খুব সাহসী। তুই নিশ্চিত যে উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, জল তেষ্টা পেলে তো গরু ভেড়াও জলাশয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু উনি থমকে থেমেই উল্টো দিকে ছুট দিলেন। উনার ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি যে উনি সত্যি ভয় পেয়ে গেছেন ওই গর্জন শুনে। হ্যাঁ, বাবা বলতেন অন্যের ভাবভঙ্গি দেখে যারা মনের কথা বুঝতে পারে তারাই আসল পণ্ডিত। আর তোর মাথায় যে অনেক বুদ্ধি আছে সে তো আমি জানি। ভাই, আমার মনে হয় এখনই সেই সুযোগ এসে গেছে যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি। তার মানে তুই এখন রাজামশাইয়ের কাছে যেতে চাস, তাই তো? হ্যাঁ ভাই, এটাই রাজামশাইয়ের কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ। বেশ, কিন্তু এতদিন বাদে রাজামশাইয়ের সামনে গিয়ে তাকে কি বলবি ভেবে রেখেছিস? ফলের একটা বীজ যেমন অনেক অনেক বীজের জন্ম দেয়, কথা হচ্ছে তেমনই এক জিনিস যে একবার বলতে শুরু করলেই কথার পর কথা ভিড় করে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস দমনক। মন বুঝে কথা বলতে পারলে রাজা কেন, রাক্ষসেরাও নাকি বশ হয়ে যায়। তোর ওপর আমার বিশ্বাস আছে, তুই সফল হবি। তাহলে তাহলে প্রথমে আমি পিঙ্গলকের কাছে যাই। আসি আসি ভাই করটক। সাবধানে যাস দমনক, তোর যাত্রা শুভ হোক। প্রণাম মহারাজ।
মহারাজ পিঙ্গলকের জয় হোক। তুমি কে হে শিয়াল? মহারাজ, কথায় বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার মতো তুচ্ছ ছাইয়ের মতন পশুর মধ্যেও আপনি হয়তো পেয়ে যেতে পারেন কোনো দামি রত্ন। তাই আমার অনুরোধ, ধৈর্য ধরে আমার কথা শুনুন মহারাজ। এখন আপনি অপরাধ না নিলে আর শাস্তি না দিলে সত্যি কথাই বলি। অবশ্যই সত্যি কথা বলবে, আমি কিছুই মনে করব না। মহারাজ, আমার বাপ ঠাকুরদা যুগ যুগ ধরে আপনার সেবা করে এসেছে মহারাজ। আমি সামান্য শিয়াল, দমনক আমার নাম। আমার বাবা আপনার মন্ত্রী ছিলেন মহারাজ, তিনি বহুদিন আগেই গত হয়েছেন। ও, তুমি সেই বাচ্চা শিয়াল দমনক। তোমার একটা ভাই ছিল না? সে আজও আছে মহারাজ, তার নাম করটক। হুম। আজ আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করার খুব ইচ্ছে হলো, তাই তাই সাহস করে চলে এলাম। বেশ, তা হঠাৎ কি মনে করে? খুবই নগণ্য কিছু কথা আমার আপনাকে বলবার আছে। কি কথা? ঘাস, নলখাগড়া, শিকড় যেমন শক্ত কাঠের বদলে ব্যবহার করা যায় না, মোম দিয়ে যেমন ইস্পাতের কাজ করা যায় না, তেমনি অনেক মূর্খ লোক দিয়ে একজন বুদ্ধিমানের কাজ কখনো হয় না মহারাজ। সে তো আমিও জানি দমনক, তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। মহারাজ, আমার পূর্বপুরুষেরা তাদের বুদ্ধি দিয়ে আপনার সেবা করেছেন। তাদের সেই বুদ্ধির ছিঁড়ে ফোটাও যদি আমার মগজে এসে থাকে, তো সেই বুদ্ধি অন্য অনেকের থেকেই শ্রেষ্ঠতর। আমার সেই সামান্য বেশি বুদ্ধি দিয়ে আমিও এখন আপনার সেবা করতে চাই মহারাজ পিঙ্গলক। আচ্ছা, তা কিভাবে সেবা করতে চাও আমার? আমি আপনার কাছে একটি অত্যন্ত গোপনীয় বিষয় সম্পর্কে জানতে চাই মহারাজ, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। কি জানতে চাও বলো। মহারাজ, দেবগুরু বৃহস্পতি বলেছেন, যত তুচ্ছই হোক না কেন গোপনীয় কোনো কিছু কখনো ছকান করতে নেই। তাই যদি এই এই তোমরা এখান থেকে সরে যাও। নাও, এবার বলো দমনক। মহারাজ, আমি জানতে চাইছিলাম যে একটু আগেই জলাশয়ের জল পান করতে গিয়ে আপনি ফিরে এলেন কেন? না না, বিশেষ কোনো কারণ নেই, এমনি এমনি। মহারাজ, বিশেষ যদি কিছু না হয় তো থাক। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাছ থেকেই কিছু না কিছু গোপন রাখতে হয়, তবে কিনা তবে কি? তবে পণ্ডিতেরা বলেন মহারাজ, পতিব্রতা স্ত্রী, গুণী ভৃত্য আর অন্তরঙ্গ বন্ধুর কাছেই সব সমস্যা আর দুঃখের কথা জানিয়ে মন হালকা করতে হয়। দমনক এটা ভুল বলেনি। দৈত্যের ভয়টা আমার মাথার উপর চেপে বসে আছে। ওকে বললে যদি এই সমস্যার কিছু সুরাহা হয় তাহলে বলাই উচিত। কি ভাবছেন মহারাজ? না, ভাবছিলাম তোমাকে বলাই যায়। তাহলে বলুন না, আমি কথা দিচ্ছি এই কথা আমি 5 কান করব না। আচ্ছা আচ্ছা দমনক, ওই মাঝে মাঝে যে ওই গর্জন হচ্ছে, তুমি সেটা শুনেছো? শুনেছি হুজুর, কিন্তু তাতে কি? আমার মনে হচ্ছে ওটা একটা দৈত্যের গর্জন। এমন বিকট যার গর্জন, তার চেহারা যে কি বিরাট আর শক্তিও যে কতখানি তা বুঝতে পারছো তো। তাই ভাবছি এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাব। গর্জন শুনেই ভয় পেয়ে গেলেন হুজুর? সামান্য গর্জন শুনেই ভয় পেলে কি চলে? ভয়ঙ্কর শত্রুর আক্রমণের সামনেও যে অটল থাকে সেই তো সত্যিকারের রাজা। মোমের তৈরি গয়না সামান্য আগুনের তাপেই গলে যায় বলেই তো মোম দিয়ে গয়না তৈরি করা যায় না মহারাজ। তাই বলছি, সামান্য শব্দ শুনেই ভয় পাবেন না। কিন্তু দমনক, তুমি তো বলেই খালাস। ওই শব্দ শুনেই আমার বাঁদর মন্ত্রী আমায় ফেলে পালিয়েছে। তা তো হবেই মহারাজ। কথায় বলে, ঘোড়া আর অস্ত্র যেমন চালানো হবে, ভাষা আর শাস্ত্র যেমন পড়া হবে, পুরুষ ও নারী যেমন হাতে পড়বে আর বীণা যেভাবে বাজানো হবে তেমনই তা চলবে এবং বাজবে মহারাজ। তুমি কি করতে চাও দমনক? আপনি একটু সাহস করে অপেক্ষা করুন মহারাজ পিঙ্গলক, আমি ততক্ষণে আসল ব্যাপারটা কি সেইটা জেনে আসি, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। কিন্তু ওখানে একা যেতে তোমার ভয় করবে না দমনক? রাজার আদেশ পালন করার আগে সৎ ভৃত্য কখনোই উচিত অনুচিতের কথা ভাবে না মহারাজ। আদেশ পাওয়া মাত্রই সে সাপের মুখে ঢুকতে পারে, বিশাল সাগর হাসি মুখে পাড়ি দিতে পারে মহারাজ। ঠিক আছে, তাহলে যাও তুমি। মহারাজ, আমি কথা দিচ্ছি, যত বড়ই সে দৈত্য হোক না কেন আমি তাকে আপনার পায়ের তলায় এনে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, তোমার যখন নিজের ওপর এতই বিশ্বাস, তখন আমি তোমায় মন্ত্রী বানিয়ে দিলাম। এই সবাই এসো।
এই আজ থেকে আমার নতুন মন্ত্রী এর অসীম সাহস, তাই এ একাই যাচ্ছে ওই দৈত্যের কাছে। যাও দমনক, সাবধানে থেকো। আপনার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কোনো বিপদ হবে না। প্রণাম মহারাজ। এই যে সঞ্জীবক ভায়া, মাঝে মধ্যে ওরকম চেঁচাচ্ছ কেন? আসলে আমি তোমাকেই ডাকছি দমনক, তোমার সাথে গল্প করতে খুব ইচ্ছে করছে। ইনি কে? এ আমার ভাই করটক, আর এই হলো রাজা মশাইয়ের সেই গর্জন করা বিশাল দৈত্য সঞ্জীবক। ও, আমার গর্জন শুনে বুঝি তোমাদের রাজামশাই ভেবেছেন আমি কোনো দৈত্য? হ্যাঁ, আর আমি এখন তোমাকে তার কাছে নিয়েও যাব। ওনার নাম পিঙ্গলক, আমাদের রাজা পশুরাজ সিংহ। ওরে বাবা, তাহলে আমি যাব না, উনি তো আমায় খেয়ে ফেলবেন। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না বন্ধু, উনি আমাকে এ রাজ্যের মন্ত্রী করে দিয়েছেন। আমরা তিনজনে মিলে আলোচনা করে এখন থেকে এ রাজ্য চালাবো। শুধু একটাই কথা, রাজার অনুগ্রহ পাচ্ছ বলে যেন আবার যা ইচ্ছা তাই করতে শুরু করো না। আমার কথা সব সময় শুনে চলো, তাতেই উপকার হবে। সে আর বলতে, তোমরা যখন অভয় দিচ্ছ আর তুমি যখন আমার বন্ধু, তখন তোমার কথার অন্যথা কোনো দিনও হবে না। তবে দেখো বন্ধু, আমার যেন কোনো ক্ষতি না হয়। সঞ্জীবক, কোনো চিন্তা নেই তোমার, চলো চলো আমাদের সাথে। মহারাজ, আমি আগেই বলেছিলাম ভয় পাবেন না, আমি সেই দৈত্যকে আপনার কাছে নিয়ে এসেছি, আর আমার ভাই করটকও এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা ভালো, কিন্তু কোথায় সেই দৈত্য? মহারাজ, ওনাকে দৈত্য বলবেন না মহারাজ, উনি স্বয়ং শিবের বাহন। আপনি দেবী দুর্গার বাহন বলে উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। আমার জাত ভাই তো মা কালীর পায়ের কাছে শিবের কাছাকাছি থাকে, তাই দেখা মাত্রই চিনতে পেরেছি। শিব ঠাকুরই ওকে পাঠিয়েছেন এই জঙ্গলে ঘাস খেতে। ও, আমিও তাই ভাবছিলাম, নইলে কোনো ঘাস খেকোর সাধ্য কি যে আমার এই রাজ্যে নির্ভয়ে ঘুরে বেড়ায় আর ওরকম বেঢপ ডাক ছাড়ে? আমি আপনার পরিচয়ও দেবী দুর্গার বাহন বলেই দিয়েছি মহারাজ। বেশ করেছো, তারপর ডাকো তো তাকে। এসো এসো সঞ্জীবক, আমাদের মহারাজ তোমায় দেখতে চাইছেন। এসো এসো বন্ধু সঞ্জীবক। হ্যাঁ, আজ থেকে তাহলে আমরা দুজন বন্ধু হলাম। আমাদের এই শান্তির রাজ্যে তোমার আমার আজ থেকে সমান অধিকার, আর আমার মন্ত্রী দমনক আর করটকি আমাদের এই মিলন করিয়ে দিয়েছেন, তাই তাকে আমি পুরস্কৃত করব। জয় জয় পিঙ্গলকের জয়, জয় জয় সঞ্জীবকের জয়। না না, আপনারা বলুন দমনকের জয়, জয় দমনকের জয়, জয় দমনকের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.